আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশকে ঘিরে হত্যাযজ্ঞের মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে প্রসিকিউশন। সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ দাখিল করা হয় এই অভিযোগ। এখন নিয়ম অনুযায়ী অভিযোগ আমলে নিলে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে আদালত। এই মামলায় সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা সহ 9 জন গ্রেফতার রয়েছেন। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত 61 জন নিহতের তালিকা পেয়েছে প্রসিকিউশন, তবে শনাক্ত করতে পেরেছে 58 জনকে। এছাড়াও আজ ট্রাইব্যুনালে জুলাই হত্যাযজ্ঞের 3টি মামলার বিচারিক কার্যক্রম রয়েছে। গ্যাসের সংকটে নাকাল রাজধানীবাসী। বাসাবাড়ি থেকে শুরু করে ফিলিং স্টেশন সবখানেই দীর্ঘ অপেক্ষা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না চালকরা। এমন পরিস্থিতিতে আয় ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির সমাধান হয়েছে কিনা তাও জানায়নি কর্তৃপক্ষ। সিএনজি স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, সারা দিনেও প্রেসার না ওঠায় লাইনে গ্যাস থাকছে না। আর্থিক ক্ষতির মুখে পড়ছে তারা। দ্রুত এই গ্যাস সমস্যার সমাধান চান ব্যবহারকারীরা। আজও কি গ্যাস পাবো না কোনো ইচ্ছাটা নাই। এরা কোনো নির্দিষ্ট সময় আমাদের কিছু বলতে পারতেছে না। তা আমরা কি করে এই সময়টা এখানে দিব? আমি রাইতে 3:30 বাজে যাচ্ছি, আইসা সিরিয়াল দিছি। আমরা প্রায় 300 গাড়ির সিরিয়াল, এই ঝেলতে ঝেলতে এই পর্যন্ত আইছি। এখন পাম্প দিয়ে পাম্প বন্ধ, গ্যাস নাই। আগে তো মনে করেন আধা ঘন্টা সিরিয়াল দিলে মনে করেন ভরপুর গ্যাস পাইতাম, আর এখন তো মনে করেন 3 সপ্তাহ ধরে মনে করেন গ্যাসই পাইতেছি না আমরা। ঢাকার আশুলিয়া ও গাজীপুর সহ বিভিন্ন স্থানে আজও তীব্র গ্যাস সংকট অব্যাহত আছে। এতে শিল্প কলকারখানার উৎপাদন ব্যাহত হবার পাশাপাশি সড়ক যানবাহনে সংখ্যা কমেছে। লাইনে প্রেসার না থাকায় বেশিরভাগ সময় বন্ধ থাকছে সিএনজি স্টেশনগুলো। এতে দীর্ঘ হচ্ছে গাড়ির লাইন। বাসাবাড়িতেও গ্যাস না থাকায় চরম বিপাকে পড়ছেন গৃহকর্মীরা। অভিযোগ রয়েছে, একদিকে গ্যাসের সংকট, অন্যদিকে কারখানার বড় বড় লরিতে গ্যাস দেওয়ার কারণে দুর্ভোগ বাড়ছে। গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। প্রতিদিন 20 থেকে 25% বিদ্যুৎ উৎপাদন কমেছে গ্যাস সংকটের কারণে। বিদ্যুতের লোডশেডিং ও গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে শিল্প কারখানার উৎপাদন। 2024-এর পরে সরকার চেঞ্জ হলো, এখনো কেন আমরা গ্যাসের ভোগান্তির মধ্যে থাকবো? লাইনে কোনো গ্যাস নাই, গাড়িওয়ালারা দূর দূরান্ত জায়গায় যাবে, তারা এসে ফিরে যায়, তারা কষ্ট অনুভব করে। আর আমাদের তো দেখেন, এরকম গ্যাস যদি বন্ধ থাকে তাহলে মনে করেন আমাদের যে জেনারেল মেনটেন্যান্স, কম্প্রেসর মেনটেন্যান্স, আমাদের যে স্টাফ আছে এদেরকে নিয়ে আমরা খুব হিমশিমে পড়ে গেছি। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, গ্যাস সংকটে ভোগান্তি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সিনথিয়া, সারা দেশের মতো কিন্তু ময়মনসিংহেও এই গ্যাস সংকটে কিন্তু পাম্পগুলো প্রায় বন্ধ হওয়ার পথে রয়েছে। তরলীকৃত গ্যাস অর্থাৎ এলএনজির সরবরাহ কম থাকায় কিন্তু এই পাম্পগুলিতে দীর্ঘ সারি পড়েছে। চালকরা কিন্তু রাত থেকে কিন্তু অপেক্ষা করছে এই গ্যাসের জন্য। তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও কিন্তু গ্যাস পাচ্ছেন না। তাদের অভিযোগ যে তারা সিএনজি যে ভাড়া নিয়েছে, সেই সিএনজির ভাড়া এবং তাদের সংসার চালাতে কিন্তু তারা হিমশিম কাটছে বলে তারা জানান। এবং তারা এর কিন্তু প্রকৃত ওই সমাধান চাচ্ছে সরকারের কাছে, নইলে তারা সংসারে অভাবে অনটনে তাদের দিন কাটতে হবে বলে তারা জানিয়েছেন। এবং আমি সিএনজি মালিকদের কাছে, সিএনজি কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিলাম, তারা বলছে গ্যাসের চাপ কম থাকায় কিন্তু তারা গ্যাস দিতে পারছে না। যেখানে তারা গ্যাস 2-3 মিনিটে দেন, সেখানে 1 ঘন্টার মধ্যেও তারা কিন্তু দিতে পারছেন না। আর আমি এই বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিলাম, তারা যেটা জানিয়েছেন যে মহেশখালীতে যে ত্রুটির কারণে কিন্তু গ্যাস সরবরাহ কম রয়েছে এবং এটা এই 1 মাসের মধ্যে কাটিয়ে উঠবে বলে তারা জানিয়েছেন।
তবে এই ময়মনসিংহের প্রায় পাম্পগুলিতে কিন্তু একই অবস্থা। এই লাইনগুলি কিন্তু পাম্প ছাড়িয়েও কিন্তু আধা কিলোমিটার পর্যন্ত চলে যাচ্ছে এবং বিপ্লব, আপনি আমাদের সাথে থাকুন, পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করব। কিছুক্ষণের মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কর্ণফুলী নদীর দক্ষিণ পাশে নির্মিত হচ্ছে চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন CEIZ। জোনটিতে গার্মেন্টস, জাহাজ নির্মাণ সহ ভারী শিল্প কারখানা স্থাপিত হবে। বিনিয়োগ হবে $500 মিলিয়ন। সবকিছু ঠিক থাকলে 2031 সালে পুরোপুরি চালু হবে জোনটি। পুরোপুরি চালু হলে 1 লাখ লোকের কর্মসংস্থান হবে বলে আশা সংশ্লিষ্টদের। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের আনোয়ারা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, স্থানীয়দের স্বস্তি কেমন দেখছেন, কি বলছেন তারা জানাবেন? আসলে কিন্তু আপনি যেমনটি বলেছেন, কিছুক্ষণের মধ্যেই চাইনিজ ইন্ডাস্ট্রিয়াল অল ইকোনমিক জোনের উদ্বোধন করা হবে। ইতিমধ্যে কিন্তু যেই যেখানে অনুষ্ঠানটি হচ্ছে সেখানে কিন্তু অর্থমন্ত্রী এবং একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী তারা এসে উপস্থিত হয়েছেন এবং বিডার চেয়ারম্যানও উপস্থিত হয়েছেন এবং যত চট্টগ্রামের যত সাংসদ রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং জেলা প্রশাসন উদ্বোধন কর্মকর্তারা কিন্তু এখানে এসেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। সবাই কিন্তু এসে উপস্থিত হয়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে উদ্বোধন করবেন। আমরা কিন্তু কথা বলবো একটু অর্থমন্ত্রীর সাথে, তিনি কিন্তু এই কিছুক্ষণের মধ্যে এটি কিন্তু উদ্বোধন করবেন। আমরা একটু ওনার কাছে জানতে চাইবো আসলে এই বিশাল প্রকল্প চট্টগ্রামে হচ্ছে কেমন অনুভূতি হচ্ছে, একটু ওনার কাছে একটু জানতে চাইবো। জি, উনি আমাদেরকে বললো একটু পরে বলবে। আমরা তার আগেই আমরা একটু চাইবো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটু জানার জন্য আসলে এই প্রোগ্রামটি সম্পর্কে একটু আজকের এই প্রোগ্রামটি উদ্বোধন হচ্ছে, আসলে উনি এই প্রোগ্রামটিকে কীভাবে দেখছেন একটু ওনার কাছে আমরা একটু জানতে চাইবো সেটি। আমরা যদি বলে থাকি আসলে এই প্রোগ্রামটি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে শুরু হবে। এখন একটি দেখাচ্ছে, ডিসপ্লে দেখাচ্ছে, এর পরপরই এটি উদ্বোধন করবেন অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, এরপরেই সেটি আসলে যাবে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে এটা উদ্বোধন হওয়ার পরে কিন্তু এখানে প্রায় লাখখানিক লোকের কর্মসংস্থান, এটা যখন পুরোপুরি চালু হবে তখন কিন্তু লাখখানিক লোকের কর্মসংস্থান হবে এবং এটি 2031 সালের মধ্যে কিন্তু পুরোপুরি চালু হবে এমনটাই প্রত্যাশা করছেন সবাই। তবে ইতিমধ্যে কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছেন, তবে শুধুমাত্র যেই সেটি বাকি আছে। তবে আমরা আপনাদেরকে আসলে একটু দেখানোর চেষ্টা করছি। অনুষ্ঠান স্থলে সবাই এসেছেন এবং ইতিমধ্যে কিন্তু আসলে সবকিছু কমপ্লিট হয়েছে। যদিও সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 2031 সালের মধ্যে কিন্তু এটি পরিপূর্ণ চালু হবে এমনটাই মনে করছেন। সিনচে আপাতত এটি ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ। আবারও চালু হলো ঢাকা থেকে জাপানের নারিতা সরাসরি ফ্লাইট সেবা। রোববার মধ্যরাতে বিমান বাংলাদেশের এই রুটের উদ্বোধন করেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময় তিনি বলেন, বিমানের কোনো ফ্লাইট বন্ধ না করে নতুন রুট চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। একসঙ্গে ঢাকা নারিতা রুট চালুর পর দুই দেশের ব্যবসা বাণিজ্য নতুন সম্ভাবনা তৈরি হবে বলেও আশা করেন তিনি। বেসামরিক বিমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানান, বোয়িংয়ের পাশাপাশি চাহিদা বিবেচনায় এয়ারবাস কিনবে সরকার। 2034 সালের মধ্যে বিভিন্ন রুটে আরও 50টি নতুন ফ্লাইট চালুর কথাও জানান প্রতিমন্ত্রী। আসলে এটা হলো তো আমার মনে হয় এটা তো বিগত লক্ষ্যটা হলো সেবা দেওয়া, যাত্রী সেবা দেওয়া। আমরা সেটা চেষ্টা করছি, পর্যায়ক্রমে ইনশাল্লাহ এটা বাড়বে। এই আস্থাটা আপনারা আমাদের প্রতি রাখতে পারেন। যখন ফ্লাইটটি লাভ করছিল তখনই এটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তার মানে বিগত দিনের সরকারগুলি বাংলাদেশে ক্যারিয়ারের চিন্তা করেনি, লাভের চিন্তা করেনি এবং যাত্রী সেবারও চিন্তা করেনি। এই সরকার যাত্রী সেবার চিন্তা করে, সেই সঙ্গে এই যে ন্যাশনাল ক্যারিয়ার বিমান যাতে একটা লাভজনক প্রতিষ্ঠান রূপে প্রতিষ্ঠিত হয় সেই জন্য সেই চিন্তা করে।
বন্যার কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ থেকে আবার শুরু হয়েছে। প্রায় 3 সপ্তাহ বিরতির পর পরীক্ষার হলে ফিরেছেন প্রায় 1 লাখ পরীক্ষার্থী। একই সাথে দেশের অন্য 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে স্থগিতাদেশ জারির আগে যেসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেগুলো নতুন সময়সূচি পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। গত 16 জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব অবশিষ্ট পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল। চাকরিতে পুনর্বহালের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন করেছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় চাকরিচ্যুত পুলিশ সদস্যরা বলেন, বিগত সরকারের অন্যায্য রাজনৈতিক প্রতিহিংসা ও স্বৈরাচারী সিদ্ধান্তের শিকার তারা। কোনো ধরনের সুনির্দিষ্ট অপরাধ না থাকা সত্ত্বেও ভিন্ন মতকে দমন করার লক্ষ্যে তাদেরকে চাকরিচ্যুত করা হয় বলে দাবি করেন তারা আরও বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুস্পষ্ট পুনর্বহালের আদেশ, পুলিশ হেডকোয়ার্টার্সের তদন্ত কমিটির স্পষ্ট স্বীকারোক্তি থাকার পরও অজানা ও রহস্যজনক কারণে এখনও পুনর্বহালের আদেশ বাস্তবে আলোর মুখ দেখেনি। তাই চাকরিচ্যুত পুলিশ সদস্যরা পুনর্বহালের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। হিংসা কিংবা ব্যক্তিগত প্রতিহিংসার কারণে আমরা বিভিন্ন সময় চাকরিচ্যুত হয়েছি। অযৌক্তিকভাবে, বেআইনিভাবে, এই সংবিধানের সাথে সাংঘর্ষিকভাবে আমরা চাকরিচ্যুত করেছি, সম্পূর্ণটা অন্যায়। আমরা এই অন্যায়ের বিচার চাই। চাকরিটা যাতে ফিরে পেয়ে আমার স্ত্রী সন্তানদের নিয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারি, এই জন্য আজকে আমাদের এখানে দাঁড়ানো। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল শহরে গুলিতে 2 জন নিহত, কমপক্ষে 5 জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সিয়াটলের স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় পুলিশ। 2 ব্যক্তিকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। আহতদের মধ্যে 2 বছর বয়সী এক শিশু আছে, তাকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া 56 বছর বয়সী এক নারীর অবস্থা গুরুতর। এদিকে সিয়াটল পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে একটি পোস্ট দিয়েছে। সেখানে তারা লিখেছে, সিয়াটল সেন্টারে গুলির ঘটনা ঘটেছে। খেলার খবর, ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শেষ হতে আবারও জমে উঠতে যাচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবল। আগামী 15 আগস্ট পর্দা উঠবে স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমের। প্রথম ম্যাচে মুখোমুখি হবে আলাভেস ও গেতাফে। এরপর 21 আগস্ট শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগ, যেখানে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালের প্রতিপক্ষ নতুন প্রমোশন পাওয়া দল কভেন্ট্রি সিটি। একই সময়ে শুরু হবে সিরিয়া ও লিগ 1। ইতালিতে শিরোপা ধরে রাখার লড়াই শুরু করবে ইন্টার মিলান। আর ফ্রান্সের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মার্সেই ও রেসিং স্ট্রাসবুর্গ। ইউরোপের শীর্ষ 5 লিগের মধ্যে সবার শেষে শুরু হবে বুন্দেসলিগা। 28 আগস্ট পর্দা উঠবে জার্মান লিগের নতুন মৌসুমের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও ভিএফবি স্টুটগার্ট। এদিকে সেপ্টেম্বরে শুরু হবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্ব, যেখানে টানা 3য় ইউরোপিয়ান শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।